সালাম আলাইকুম বন্ধুগণ। ঐতিহাসিক দিন 12ই ফেব্রুয়ারি 2026। কেন ঐতিহাসিক? মেরিল যেমন নাম্বার ওয়ান বাংলাদেশে। কেন নাম্বার ওয়ান? কারণ বাংলাদেশের সবার পছন্দ মেরিল। সেই ক্ষেত্রে আমাদেরও সবার পছন্দে 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচিত হবে আমাদের পরবর্তী 5 বছর যাদের হাতে দেশের ক্ষমতা থাকবে, সেটাই আমরা পেয়ে যাব 12ই ফেব্রুয়ারি। একটা কথা প্রচলিত আছে, ভোট তাকেই দেব যোগ্য প্রার্থী বা যে যোগ্য হবে। এখন যোগ্যতার মাপকাঠিটা আসলে কি, কিভাবে আমরা তাকে যোগ্য মনে করব? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয় প্রতীকী সবার আগে। ওনার কথার মধ্যে আসলে আমি যে বিষয়টা লজিক্যালি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেহেতু বিএনপি বাংলাদেশের জনপ্রিয় একটি দল এবং তাদের প্রচুর পরিমাণে হেভিওয়েট প্রার্থী রয়েছে, একটি আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে যারা সংসদে আসার যোগ্য। তো সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দিবে তাকে অবশ্যই দল পরীক্ষা করে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তার সকল কিছু বিবেচনা করে তাকেই মনোনয়ন দিবে। এবং তারেক রহমান সাহেব এটা বোঝাতে চেয়েছেন যে যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে সকলে যেন তাকেই ফলো করে, তার পক্ষে ভোট চায়। এতটুকু পর্যন্ত আমার মাথায় আসছে। এখন আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলতেছি, নির্বাচন নিয়ে কথা বলতেছি, সো ভোটের জন্য আমার তো একটু চাইতে হবে, আমি কারোর জন্য ভোট চাইবো। সো ভোটের জন্য প্রত্যেকটা দলের যে প্রধান ব্যক্তিবর্গ তারা তো অবশ্যই সংসদে আসবে, কারণ তারা ছাড়া আসলে সংসদ কল্পনা করাই বৃথা। তো তাদের বাইরে দলীয় প্রতীক বা দলীয় প্রতীকের বাইরেও যাদের আমরা সংসদে আসলে চাই যে এইসব ব্যক্তিগুলো থাকা উচিত, 300 জনের মধ্যে এই ব্যক্তিগুলো যদি আমাদের সংসদে থাকে তবে আমাদের সংসদটা সঠিক, পরিপূর্ণ এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ থাকবে। যাদের কথার আওয়াজে, যাদের কথার মাধ্যমে দেশটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। তো সেক্ষেত্রে আমি সবার আগে আসলে যার কথা বলতাম তার জন্য ভোট চাওয়ার আগে আমি একটু ইমোশনাল হয়ে তার জন্য দোয়া চাচ্ছি। কেননা আমার প্রথমে যে নামটা ছিল সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি, যে ঢাকা 8 আসনে স্বতন্ত্র পদপ্রার্থী ছিল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যে কিনা আততায়ীর হাতে গুলিতে এখন আহত হয়ে মৃত্যুর সন্নিকটে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডক্টর বলেছেন সে এখনো মুমূর্ষাধীন আছেন, মুমূর্ষ অবস্থায়, সংকটাপন্ন। তার বিষয়ে কিছু আসলে এখনো বলা যাচ্ছে না। ব্রেইন প্রবলেম হতে পারে, অনেক রকম প্রবলেম, সেটা আসলে এখন আমি মেডিকেলের ভাষায় অতটা বলতে পারছি না, তবে খুবই সংকটাপন্ন। তার জন্য আসলে ভোট চাওয়ার আগে আমি চাই তাকে আপনারা দোয়া করবেন এবং সে যেন সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে, সংসদের মাঠে এসে আমাদের কাছ থেকে ভোট নিয়ে সংসদে আসতে পারে, সেই দোয়াটাই আমরা করবো ইনশাআল্লাহ। তার বাইরে আমরা যাদেরকে চাইবো তার মধ্যে সবার আগে নামটা আসবে আপনাদের সকলের প্রিয় বাংলার ভাগ, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আপোষহীন, যে সবসময় কথা বলে যায়। আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি না, তিনি আপোষহীন নেত্রী, সবার আগে সেটা জানি। আমি একজন তরুণ নেতার কথা বলছি, যেহেতু আমি তরুণদের জন্য ভোট চাইতে আসছি। সো তরুণ নেতাদের মধ্যে রয়েছেন জনাব হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4 আসন থেকে, যে এবার সংসদ আসনে পদপ্রার্থী এনসিপির পদে। তো আমি এনসিপির দূরে রাখি, আমি ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে আমি সংসদে চাই। সে যদি সংসদে আসে তবে দুর্নীতিবিদদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, সংসদের ফ্লোরকে ঠিক রাখার জন্য তাকে অবশ্যই অবশ্যই সংসদে প্রয়োজন। তারপরে যে আসবে সে হচ্ছে ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম, একজন শান্ত কিন্তু অত্যন্ত কৌশলী, যে জুলাই আন্দোলনের একজন মাস্টার মাইন্ড ছিলেন। তাকে অবশ্যই সংসদে প্রয়োজন, পলিসি মেকিং এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিংয়ের জন্য অবশ্যই তাকে প্রয়োজন। আর আপনাদের পরীক্ষিত এবং আপনারা অবশ্যই তার কাজ দেখেছেন এবং বুঝছেন। হ্যাঁ, আমি বলছি ঢাকা 10 আসনে স্বতন্ত্র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদ্য পদত্যাগ করা উপদেষ্টা প্যানেলের, তিনি স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে লড়বেন এবার ঢাকা 10 আসন থেকে। তার কাজ আমরা দেখেছি, সে কিভাবে অন্যায় এবং
কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও শান্তভাবে সিদ্ধান্ত দিয়েছেন, বিভিন্ন কাজ করে গেছেন দেশের স্পোর্টসে এবং বিভিন্ন জায়গায় উন্নয়নে তিনি অবদান রেখেছেন, এবং তিনি দুর্নীতি খাতকে রুখে দিয়ে দেশের অর্থকে কিভাবে সেভ করেছেন তা আমরা দেখতে পেরেছি। তো তাকেও আমরা অবশ্যই সংসদে চাইব। এখন রাজনীতির বাইরে, যে রাজনীতি এতটা এক্সপার্ট না, তবে তারপরেও তাকে দেশের প্রয়োজন, দেশের নীতি নির্ধারণের প্রয়োজন। সেটা হচ্ছে, কারণ আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই দুর্বিষহ। যে আমরা দেখতে পাই যে আমাদের কোনো নেতাকর্মী অসুস্থ হলেই বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন, যে বিদেশে গিয়ে চিকিৎসা নেব। খালেদা জিয়ার বিষয়টা আলাদা, তিনি দেশকে পছন্দ করেন। তো তার কথাটা বাদ দিয়ে আমি বাকিদের কথা বলতেছি। প্রত্যেকটা নেতাকর্মী বা ব্যক্তিবর্গই চায় বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি চাই ডক্টর তাসনিম জারা ঢাকা 9 থেকে যে হচ্ছে এবার সংসদে আসতে চান, তাকে আমি অবশ্যই সংসদে চাই। সে তার চিকিৎসা নলেজ এবং বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কারণে সে অবশ্যই এই বাংলাদেশের চিকিৎসা খাতে অবদান রাখতে পারবে, তাই তাকে সংসদে প্রয়োজন। এতে গেল 3 জনের কথা বললাম। শুধু তরুণদের কথা বললে আসলে হবে না, সংসদের তরুণদের সাথেও অভিজ্ঞতা একটা বিষয় আছে। সো অভিজ্ঞতার বিষয় যদি আমি সবার আগে বলি, এবং আপনি তরুণও বলতে পারেন, তাকে অভিজ্ঞ সম্পন্ন বলতে পারেন, যে কিছুই বলেন, যার কোনো টকশো হোক, সংসদ হোক, যে কথা বলা শুরু করলে বিরোধী দলও পর্যন্ত চুপ করে তার কথা শুনতে বাধ্য, লজিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং তর্কের জাদুকর যাকে বলা হয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা 17 আসন থেকে সংসদে নির্বাচন করবেন। তাকে অবশ্যই সংসদের প্রয়োজন। দেশের হয়ে আন্তর্জাতিক মহলে কথা বলার জন্য হলো তাকে প্রয়োজন। দেশের আইনি বিষয়ে উন্নয়ন, উন্নতি এবং সকল ক্ষেত্রে জটিলতা দূর করার জন্য হলো তাকে প্রয়োজন। যখনই আইনের কথা আসছে, দেশের আইনি জটিলতার কথা আসছে এবং শান্তশিষ্টভাবে কথা বলার বিষয় আসে, তখন শুধু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বিষয় আসে না, সাথে আসে বরিশাল 3 আসনের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কথা। তিনিও খুবই শান্তশিষ্ট মানুষ, কিন্তু তিনিও যখন কথা বলেন খুবই লজিক্যালি এবং স্পষ্টভাবে কথা বলেন। অন্যায়ের বিরুদ্ধে অলওয়েজ তিনি সবার আগে থাকেন। এবি পার্টির পক্ষে তিনি এবার সংসদ আসন বরিশাল 3-এ লড়াই করবেন। তাকে অবশ্যই সংসদের প্রয়োজন। তারপরে যদি আমি বলি ঢাকা 16 আসন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক বাংলাদেশ ফুটবলের গোলকিপার, এশিয়ার অন্যতম সেরা, তিনি যেমন রাজনৈতিক মাঠে সেরা, তেমনি গোলের মাঠেও সেরা ছিলেন। তাকে অবশ্যই ঢাকা 16 আসনের প্রয়োজন, কারণ তার ব্যক্তি এবং তার যে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেগুলা যেন বাস্তবায়ন সে করতে পারে এবং দেশের উন্নয়নের জন্য সে যেন অবদান রাখতে পারে, এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের স্পোর্টসেও তার একটা অবদানের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রেও তাকে সংসদে প্রয়োজন। সবকিছু যদি বলে ফেলি, তবে নিজের তো একটা ব্যক্তিগত পছন্দ থাকে, তাই না? যেহেতু আপনি আমাকে বলতে পারেন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কিনা জানি না, বাট ইন্ডিয়া আমাদের দিকে সবসময় নিচু চোখে তাকায়, তারা আমাদেরকে একটু নিচু মহলে দেখতে চায়। সো সেই ইন্ডিয়ার দিকে চোখ রাঙিয়ে তাকানোর জন্য হলেও আমাদের অভিজ্ঞতা সম্পন্ন জনাব লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা 4 আসন থেকে চাই। স্বরাষ্ট্র খাতে এবং দেশের আইনি পর্যায়ে অবদান রাখার জন্য তাকে প্রয়োজন। সেই লুৎফুজ্জামান বাবর, যিনি কখনো ভারতের দিকে চোখ নামিয়ে কথা বলেননি, চোখ রাঙিয়ে কথা বলেছেন, সেই লুৎফুজ্জামান বাবরকে প্রয়োজন নেত্রকোনা 4 আসন থেকে। এখন আমার আসলে ভোটটা কোথায়? আমি যেহেতু কুমিল্লা 9 আসন থেকে এবার ভোট দিব, সো আমারও তো একজন যোগ্য প্রার্থীর প্রয়োজন। তো আমার আসনে আসলে পর্যন্ত আমি এখনো পর্যন্ত 2 জন প্রার্থীর নামটা শুনেছি, যারা হচ্ছে দলীয় মনোনয়ন পেয়েছেন। একজন হচ্ছেন জনাব আবুল কালাম সাহেব, যাকে অনেকে চৈতি কালাম হিসেবে চিনেন। তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি থেকে হেভিওয়েট ছিল 2 জন, আরও বেশি ছিল, বাট 2 জনের পক্ষে একটু বেশি ছিল। তারা হচ্ছে সামিরা আজমি দোলা, যিনি সাবেক সংসদ সদস্য, কর্নেল লেফটেন্যান্ট আনোয়ার আজিমের সুযোগ্য কন্যা ছিলেন, এবং আবুল কালাম সাহেব। এই 2 জনের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আবুল কালামকে, এবং বলা হয়েছে সামিরা আজমি দোলাকে হয়তো সংরক্ষিত মহিলা আসনে দেওয়া হবে। তবে আমি যেহেতু কালাম ভাই আছে বিএনপিতে, তারপরে রয়েছে এবং জামাতের পক্ষ থেকে রয়েছে ডক্টর সরোয়ার সিদ্দিকী। এই 2 জনের
পরে যদি কোনো রকম স্বতন্ত্র প্রার্থী থাকে, অবশ্যই আমার সময় থাকবে বেছে নেওয়ার যে আসলে কে সেরা, কে আমার আসনের জন্য যোগ্য। আমি এখনো পর্যন্ত সময় আছে, আমি নির্বাচনের আগের দিন পর্যন্ত আমি টাইম পাবো যে আসলে যোগ্য প্রার্থী বিবেচনা করার জন্য। তো ততটুকু পর্যন্ত আমি আসলে যোগ্য প্রার্থী খুঁজে যাব, যে আমার আসলে দেশের উন্নতি করতে, আমার সংসদীয় আসলে উন্নতি করতে পারবে, তাকেই আমি এই ভোটটা দিব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাঠে। যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। সে পর্যন্ত সালাম আলাইকুম।